বন্ধুরা, এটি 1971 নয়, 2024 সাল। 2018 সালে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। এই আন্দোলন আবার চুপও হয়ে গিয়েছিল। 2024 সালের জুলাইয়ে আবার আন্দোলনটা প্রাণ ফিরে পায়। সরকারের পুলিশ বাহিনীর গুলিতে নিহত শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধর মতো শত শত শহীদের রক্তের বিনিময়ে আন্দোলনটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। শেষমেশ 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। তারপর দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় বাংলাদেশ। তাই এই স্বাধীনতাকে বলা হয় স্বাধীনতা 2.0। আর এই স্বাধীনতা এনেছে যে জেনারেশন, তা হলো জেনারেশন জেড, সংক্ষেপে যাকে বলা হয় জেন জেড। এই জেন জেড কি, কেন এই জেনারেশনকে জেন জেড বলা হয়, একটু পরেই এই সব কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। স্বাধীনতা 2.0 অর্জনের পর থেকে দেশের সব জায়গাতে খুব সুন্দর সুন্দর দেওয়াল চিত্র অঙ্কন করা হচ্ছে। রং তুলির সাথে ছাত্রদের সৃজনশীলতা আর ফাঁকা দেওয়ালগুলি ক্যানভাস। আন্দোলন চলাকালীন বিভিন্ন বক্তব্য ও ঘটনাবলীও হচ্ছে দেওয়াল চিত্র। অসাধারণ সেসব চিত্র, অসাধারণ সেসব শব্দ, অসাধারণ সেসব স্লোগান। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব সেসব চিত্রকর্মের পটভূমি। আমি চট্টগ্রাম শহরের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে যেসব চিত্রকর্ম আঁকা হয়েছে সেসব তুলে ধরছি। এটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের সামনের রাস্তা। দর্শক, এই জেনারেশনের শিক্ষার্থীদের হাতের আঁকা কিছু দেওয়াল চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি। এখানে লেখা আছে, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। এই অঙ্কনটি করেছে তাজিন অনিকা। এই দুইজনের নামে এখানে লেখা দেখা যাচ্ছে। শত শত রক্তাক্ত হাতের ছাপের উপরে এই লেখাটি করা হয়েছে। এটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা বিখ্যাত গান। তারপরে যদি দেখি, মুক্তিযুদ্ধ 71, জেনারেশন জেড 2024, এর সাথে একটা সেতু বন্ধন, মানে দুইজনের ভিতরে একটা মিল বোঝানো হয়েছে এখানে। এই চিত্রকর্মটি এঁকেছে শাকরান, রাইসা, ইশিকা, নাজা, এই কয়েকজনে মিলে। তারপরে দেখুন এখানে একটি বাংলাদেশের পতাকা সবুজ লাল হাত দিয়ে বিভিন্ন সাইডগুলো কভার করা হয়েছে, মাঝখানে রক্তাক্ত লাল রং দেওয়া হয়েছে। এবার দেখুন সুন্দর একটি চিত্রকর্ম। এখানে বলা হয়েছে, আমরাও প্রতিবাদ করতে জানি, কারো বাপের প্রয়োজনে আসি নাই, প্রতিবাদ হোক।
তারপরে দেখতে পাচ্ছি এখানে একটি পতাকা রাখা হয়েছে, লেখা হয়েছে বিজয় আমার অনুপ্রেরণা। সবচেয়ে মজার বিষয় দেখুন এই জায়গাতে লেখা আছে কি, আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। এই চিত্রকর্মটি করেছে বুরহান 9/8/24-এ। এই চিত্রকর্মের সবচেয়ে মজার জিনিস যেটা দেখা হচ্ছে, এই ওয়ালের একটা হোল ছিল, এই হোলটাকেই বুকে গুলি লাগলে যে ফুটাটা হয়ে যায় সেটা দেখানো হয়েছে। এই চিত্রকর্মের হোলটাকে কেন্দ্র করে সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। এটা মনে হচ্ছে আবু সাইদের প্রতিকৃতি। আবু সাইদ এভাবে বুক পেতে দিয়েছিল। এই চিত্রকর্মটি লিখেছে তাসকিয়া, সাদি, সাফায়াত, সামি, সাফি, সিয়াম। চিত্রকর্মটি অনেক সুন্দর হয়েছে। তারপর যদি দেখি স্বাধীন বাংলাদেশ, এখানে বোঝানো হয়েছে মানুষের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিবাদ হয় সেই প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা যদি দেখি এখানে লেখা আছে এই শহর আর কাঁদবে না, অন্যায় আর থাকবে না। ছন্দের সাথে বিশাল একটা মেসেজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা বলা হয়েছে, গর্জে ওঠো আরেকবার বাংলাদেশ 2.0। 2.0 দিয়ে বোঝাতে চেয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এটা আরেকটি সুন্দর মেসেজ পাশেই দেওয়া রয়েছে, সেটা হলো হিংসা নয় ভালোবাসা দিয়ে করব জয়। সন্ধে সন্ধে এই মেসেজগুলো কিন্তু অনেক শক্তিশালী মেসেজ। এখানে আরেকটি চিত্রকর্ম যেখানে বাংলাদেশের পতাকাটাকে মাটির ভিতরে কলম প্রতিকৃতিতে পুঁতে দেওয়া হচ্ছে। শিক্ষাই শক্তির অস্ত্র, মানে শিক্ষা যদি থাকে অবশ্যই আপনার ভিতরে শক্তি থাকবে। তারপরে আমরা দেখতেছি আরেকটি চিত্রকর্ম, সেখানে লেখা আছে 71 দেখেনি তবে 24 দেখেছি। এই চিত্রকর্মে বোঝানো হয়েছে সাহসিকতা আয়ু কমায় না, কাপুরুষতা আয়ু বাড়ায় না, ছাই থেকে উঠবে নতুন ফিলিংস। 24-এর গেরিলা বাহিনী 36শে জুলাই। এখানে যে চিত্রকর্মটি দেখছি সেখানে বাংলাদেশ টেলিভিশনের একটা চিত্র, বাতাবি লেবুতে ইন্টারেস্ট নাই, আসল খবর দেন ভাই। তার মানে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকে এই বিটিভির কলা কৌশলীগুলো সেই সরকারের গুলামি করে। তার মানে আসল খবর ছাড়া শুধু লেবুর উন্নয়ন হয়েছে, লেবুর ফলন হয়েছে, আলুর ফলন হয়েছে, অর্থাৎ সরকারকে তোষামত করার মতো খবরগুলো প্রচার করে। সেই জন্য এই প্রতিকৃতি বানানো হয়েছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এটা একটি প্রতিবাদী এবং বিদ্রোহী স্লোগান। তারপর দেখছি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আসলে বিদ্রোহী স্লোগান এগুলো। এখানে সেই প্রতিকৃতি 36শে জুলাই, আসলে এটি 5ই আগস্ট। পানি লাগবে পানি, মুগ্ধ, অর্থাৎ মুগ্ধ মৃত্যুর কয়েক মিনিট আগেও যেভাবে পানি বিতরণ করেছেন, পানি লাগবে পানি, সেই প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামকে বীর চট্টলা বলা হয়, সেই বীর চট্টলাকে এখানেও প্রেজেন্ট করা হয়েছে। লেখা রয়েছে ফ্রি সিএসটি বীর চট্টলা। তারপর আরেকটি চিত্রকর্ম আমরা দেখতে পাচ্ছি, উপরে লেখা আছে পিচ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ। এই চিত্রকর্মটি করেছেন সুকুমারী দাস। এখানে প্রতিকৃতি আরেকটি চিত্রকর্ম যেটি দেখে আসলে রক্তে আগুন জ্বালানোর মতো। দমাতে পারবি না, একটি কলম দিয়ে ভেঙে ফেলা হচ্ছে একটি ধারালো অস্ত্রকে। এখানে বোঝানো হয়েছে যে একটি কলমের শক্তি একটি অস্ত্রের চেয়ে অনেক বেশি। আরো সুন্দর একটি চিত্রকর্ম দেখছি, এখানে কোনো লিখিত রূপ নাই, শুধু বিভিন্ন রঙে রাঙানো একটি ক্যানভাস। এখানে দেওয়ালিকাতে লেখা আছে শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ।
তারপরে যদি দেখি শোনো মহাজন আমরা অনেকজন, শোনো মহাজন একটা গান শুনেছি, সেটাকে একটু বিকৃত করে মহাজনকে বোঝানো হয়েছে শোনো মহাজন আমরা অনেকজন, তুমি যতই জালেম হও না কেন তোমার একদিন পতন হবে, এই জিনিসটাকে বোঝানোর জন্য এই মেসেজটি দেওয়া হয়েছে। তারপর দেখছি বাংলা গড়া, এখানে কিছু প্রতিকৃতি হিসেবে দেখানো হয়েছে সুবোধ তুই ফিরে আয়, সংস্কারের এখনই সময়। আসলে এগুলো সব বিদ্রোহী স্লোগান, এগুলো আসলে পড়তে গেলেও রক্তে আগুন জ্বলে যায়। আমি ভয় করব না, ভয় করব না, চলে আসুন 16 শহর। মানে এখানে বোঝানো হয়েছে যে চট্টগ্রামের 16 শহর রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করেই কিন্তু কোঠা আন্দোলন বলি আর বৈষম্য বিরোধী আন্দোলন বলি সোচ্চার হয়ে উঠেছিল, সেই মাঠটাকে ব্যবহার করা হয়েছিল, তাই সেখানে ডাকা হচ্ছে সবাইকে। এখানে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রকর্ম, এখানে পাহাড়িদের কিছু মেসেজ দেওয়া হয়েছে। কল্পনা চাকমা পাহাড়িদের মুক্তির জন্য আন্দোলন করেছিলেন, এই কল্পনা চাকমা কিন্তু তখন গুম হয়েছে, সে কারণে এখানে বলা হয়েছে কল্পনা চাকমার পেলে কি আর কোনো খবর। আরেকটা নিচে বলা হয়েছে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আসলে এটার সাথে আমি একমত, এই দেশ সবার, এই দেশে কোনো সংখ্যালঘু বলে কোনো কথা থাকবে না, সবাই এই দেশের নাগরিক, এই দেশের আলো বাতাসে বড় হওয়া, এই দেশের বিভিন্ন উন্নয়ন কাজে তারা অংশগ্রহণ করে, সেজন্য আমরা কাউকে সংখ্যালঘু বলে ছোট করতে চাই না, সবাই এই বাংলাদেশেরই সন্তান। এখানে আরেকটি প্রতিকৃতিতে দেশ মাতাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। তারপরে দেখছি আরেকটি চিত্রকর্ম রক্তের আঁচড়ে এই যে লিখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু, বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনার মহাসিন্ধু। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বাণী বলবীর উন্নত মমশির। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, উই ওয়ান্ট জাস্টিস। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা বাঙালি, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে থাকেন। এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রটাই তুলে ধরা হয়েছে, যেটাকে বোঝানো হয়েছে যে আমরা মুসলমান, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, সবই বাঙালি। এখানে ধর্ম দিয়ে বিভেদ করে আমাদেরকে আলাদা করা যাবে না। এখানে জেনারেশন জেড, যেটাকে জেন জেড বলে আমরা আখ্যায়িত করে থাকছি। এর আরেকটি চিত্রকর্ম দেখছি জেন জেড, এই কোঠা আন্দোলনকে প্রতিহত করার জন্য তরুণদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, নিচে থেকে ফায়ার করে, হেলিকপ্টার থেকে ফায়ার করে, তবুও তাদেরকে দমাইতে পারে নাই, সেই চিত্রটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দর্শক, যে চিত্রকর্মগুলো দেখলাম, এখানে রক্তে আগুন জ্বালাময়ী কিছু স্লোগান, স্বাধীনতার পক্ষে স্বৈরাচারের বিপক্ষে কিছু স্লোগান চিত্রকর্ম দেখেছি। এখন আমরা যেটা দেখছি যে এখানে বোঝানো হচ্ছে যে স্বৈরাচারের তো পতন হয়েছে, কিন্তু এর সাথে সাথে এই দেশেরও সংস্কার প্রয়োজন। তারা যে কুকর্ম এবং যে বিগত সরকার যে অনিয়মগুলো করেছে সেগুলো সংস্কার প্রয়োজন, সেটাই বোঝাচ্ছে এই চিত্রকর্ম দিয়ে। বোঝানো হচ্ছে এই দেশের আবর্জনা পরিষ্কার করতে হবে, সেটা আমাদেরই করতে হবে, কারণ আমরা সবাই বাংলাদেশি। আর এই আবর্জনা পরিষ্কারের সাথে সাথে নিজের মনকেও পরিষ্কার করতে হবে এবং শপথ নিতে হবে সব কিছু ভুলে গর্ব বাংলাদেশ, নাম আমার জনগণ, আমি বাংলাদেশ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আর যমুনা টিভি 1971 সালে মানুষের কাছে সঠিক সংবাদ পৌঁছিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে, যা যুদ্ধে ত্বরান্বিত করতে অনেক সাহায্য করেছে। এই 2024 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে একমাত্র যমুনা টিভি। এই জন্য এই জেনারেশন যমুনা টিভিকে সে আমলের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে তুলনা করছে। দর্শক, এটি একটি চিটাগোনিয়ান ল্যাঙ্গুয়েজ, আমি আসলে এটার উচ্চারণ সঠিকভাবে করতেও পারবো না, তবু চেষ্টা করি। বদ্দিন হাইয়ো আন্না হাইয়ো, আমার রক্তে স্বাধীনতা। বদ্দিন হাইয়ো আন্না হাইয়ো, এই শব্দটির অর্থ এরকম যে তোমরা অনেক দিন খেয়েছো, চেটে পুটে খেয়েছো, এখন আর খেতে পারবে না, এখন আর খাইতে দেব না। যাদের পায়ের ছাপে রক্তের দাগ,
যাদের উঠোন জুড়ে পুলিশি বাধা, যাদের প্রিয় গান সাইরেনের সুর, যাদের কথার ভাঁজে শুধুই ধাঁধা, তাদের পতন হোক। মোরা আকাশের মতো বাধাহীন। এখানে প্রতিকৃতি চিত্রে দেখানো হয়েছে খাঁচা ভেঙে পাখিগুলো মুক্ত অবস্থায় উড়ে যাচ্ছে। আমাদেরকে এইভাবে বোঝানো হয়েছে যে আমরা শিকল ছিঁড়ে খাঁচা ভেঙে বের হয়ে গিয়েছি। আমরা আকাশের মতো বাধাহীন। আমাদের প্রত্যয় যেন হয় স্বাধীন বাংলা গড়ব। রক্ত দিয়ে অর্জিত বাংলা। এই আরবি হরফে চিত্রিত ক্যালিওগ্রাফিটি চকবাজারের খিয়ারি মার্কেটের অপোজিটে। এখন যে চিত্রকর্মগুলি আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে 2 নম্বর গেটে বাংলাদেশ বিমানের অফিসের বাহিরের দেওয়ালে অঙ্কিত চিত্র। এবার রাহাত্তারপুলের কিছু চিত্রকর্ম তুলে ধরবো আপনাদের কাছে। প্রথমেই বড় হরফে লেখা আর রাত্তারপুল রিফরমেশন অন, মানে রিফরমেশনের সুইচটি অন করা রয়েছে। এখানে ময়লা ফেললে আপনি হাওন আঙ্কেল। শৃঙ্খলা হচ্ছে শৃঙ্খল মুক্তির একমাত্র পথ। এখানে খুব সুন্দর একটি শব্দ ব্যবহার করা হয়েছে, অর্জন তো করেছি, এবার রক্ষা করার পালা। আমরা জানি স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা করা অনেক কঠিন। এই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত। 2.0 বাংলাদেশ, স্প্রেড ইউর উইংস। আমার বোনকে মারলি কেন? ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগকর্মীরা যেভাবে ছাত্রীদের উপরে হামলা করেছিল সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বলবীর চির উন্নত মমশির। এখন জানা যাক জেনারেশন জেড সম্পর্কে কিছু তথ্য। সময়ের সাথে সাথে প্রযুক্তিগত বিকাশ হয়েছে, সেই সাথে সময় ভেদে বিদ্যমান প্রযুক্তি জ্ঞান নিয়ে বেড়ে উঠেছে এক একটি প্রজন্ম। প্রাযুক্তিক বিকাশের নিরীক্ষে সর্বশেষ প্রজন্ম হচ্ছে জেনারেশন জেড, যা সংক্ষেপে জেন জেড। এই শতাব্দীর প্রজন্ম কেউ কেউ বলেছে 2000 সাল থেকে এখন পর্যন্ত, আবার কেউ কেউ বলেছে 1995 থেকে 2010 সাল পর্যন্ত। জেন জেড প্রযুক্তির উন্নয়নে ইন্টারনেটের সাহায্যে তথ্যপ্রাপ্তি এবং যোগাযোগ ক্ষেত্রে সুবিধা পাওয়া প্রথম প্রজন্ম। এরা জন্মের পর থেকেই ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এবং এর ব্যবহারে অভ্যস্ত। আমরা যদি জেনারেশনের কয়েকটা প্রকারভেদ নিয়ে কথা বলি, তার মধ্যে আসে জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই এবং জেনারেশন জেড। এক্স মূলত 1960 থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে। এই জেনারেশনে যাদের জন্ম তাদের প্রযুক্তিগত ধারণা ছিল না। জেনারেশন ওয়াই ধরা হয় 1980 থেকে 1990 সাল পর্যন্ত যাদের জন্ম, তারা জেনারেশন ওয়াই এর অন্তর্ভুক্ত। জেন ওয়াই কম্পিউটার ও ইলেকট্রনিক্স টেকনোলজির ব্যাপারে ধারণা রাখা প্রজন্ম। সর্বশেষ প্রজন্ম জেন জেড। এই প্রজন্ম ইন্টারনেট বিষয়ে অবগত এবং এটি ব্যবহারে সক্ষম প্রজন্ম। এই সর্বশেষ প্রজন্ম জেন জেড এই স্বাধীনতা 2.0 অর্জন করেছে, তাই বিভিন্ন দেওয়ালিকায় লেখা হচ্ছে জেন জেড।